কিশমিশ দিলাম, বাগান কিনলাম। ইস্ট বেঙ্গলের যে আশপাশে একটা বাগান আছে, সেটা কীভাবে কিশমিশ দিয়ে বিক্রি হয়ে গিয়েছিল সেটা একটুখানি আলোচনা করব। কেননা গতকাল একটা ইন্টারভিউতে দেখলাম মেহতাব হোসেন একটা মারাত্মক কথা বলে ফেলেছে, মানে মুখ ফসকে বলে ফেলেছে। এবং মেহতাব কী বলেছে এবং ইন্টারভিউয়ার কী শুনেছে, এরা দুজনেই বোধহয় ব্যাপারটা সম্পর্কে অতটা সচেতন ছিল না। তো কী হয়েছে তার আগে বলি, মানে গতকাল সন্ধ্যেবেলা একটা সিনেমা দেখলাম কিশমিশ। মানে বাগান, কিশমিশের বাগানে আগে একটা কিশমিশ দেখলাম। তো কিশমিশ নিয়েও কিছু বলার ছিল। তার কারণ বেশ কিছুদিন ধরে দেখছিলাম যারা বাংলা সিনেমা কেন চলছে না, পাবলিক কেন বাংলা সিনেমা দেখছে না, সে নিয়ে তারা অনেক কথা বলছিল। কিশমিশে আরও চলা উচিত ছিল, এই সে অনেক কিছু বলছিল। তো দেখুন, আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি যে অনেক বাজে হিন্দি সিনেমা চলে, অনেক বাজে হিন্দি সিনেমা চলে, কিন্তু ভালো বাংলা সিনেমা চলেনি এর উদাহরণ খুবই কম। মানে এক সময় বলা হতো, যখন ধরুন জয়েন্ট এন্ট্রেন্স এক্সাম ইঞ্জিনিয়ারিংয়ে একটা কৌলিন্য ছিল, তখন অনেকে বলতো যে এ ভালো ছেলে পেলো না জয়েন্টে। তো অনেকে তখন বলতো, একটা কথা তখন প্রচলন ছিল যে অনেক ভালো ছেলে জয়েন্টে চান্স পায় না, কিন্তু কোনো বাজে ছেলে জয়েন্টে চান্স পেয়েছে এর উদাহরণ খুবই কম। মানে এখনকার দিনের মতো না, মানে তখনকার দিনের মতো। তখন ধরুন মোটামুটি এই 1000-এর মধ্যে 700-800, 1000-এর মধ্যে র্যাঙ্ক না করলে ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পাওয়া যেত না। তখন একটা কথা ছিল যে অনেক ভালো ছেলে হয়তো চান্স পায় না জয়েন্টে ইঞ্জিনিয়ারিংয়ে, কিন্তু কোনো বাজে ছেলে চান্স পেয়েছে এর উদাহরণ খুবই কম। তো তেমনই ভালো বাংলা সিনেমা, আমি একটা লিস্ট দেখছিলাম 1980-র পর থেকে গত এই মানে 2024 অবধি কতগুলো বাংলা সিনেমা বেরিয়েছে। এমনি জাস্ট একটা খেজুরে ব্যাপার, একটা নিজের জানাশোনার জন্য দেখছিলাম। তো আমার মনে হয় না মানে বাংলা সিনেমা ভালো হয়েছে এবং চলেনি এর উদাহরণ খুব কম। আপনি আমার বলতে পারেন এই সিনেমাটা কী করে চললো, অ্যানিমেল কী করে চললো, হাবিজাবি অনেক কিছু বলতে পারেন। হ্যাঁ, ঘটনা ঠিক, মানে অনেক বাজে বাজে হিন্দি সিনেমা চলেছে, কিন্তু ভালো বাংলা সিনেমা বোধহয় একটা দুটো এরকম উদাহরণ হবে। একটা উদাহরণ হচ্ছে আমাদের বিপ্লব, যে ভিলেন বিপ্লব, ও বহু আগে একটা সিনেমা করেছিল অভিমন্যু নামে। তো সেই সিনেমাটা যে কোনো কারণে হোক তখন চলেনি, কিন্তু পরবর্তীকালে আমি সিনেমাটা দেখেছিলাম, যথেষ্ট ভালো সিনেমা। কেন চলেনি এখনও বিপ্লব কিন্তু আফসোস করে। তো এবার আসা যাকে কিশমিশে আসবো, মানে দেবের কিশমিশ নিয়ে একটু আসবো। তার আগে বলি, এই আমাদের এই ছেলেটা কি বলেছে, মেহতাব কি বলেছে ইন্টারভিউতে। মেহতাব বলেছে যে মনে করার চেষ্টা করুন, ঠিক কোভিড যখন পড়লো, মানে কোভিড যে মরশুমে শুরু হলো 2019-এ, মেহতাব হোসেন অনেক এটা ওটা সেটা অনেক কিছু বলে। মেহতাব, আমি ছাড়তে চাইনি, এই শক্তি ওই শক্তি, পারিবারিক শক্তি, অনেক কিছু বলতে থাকে। কেন মানে শেষ মরশুমটা সুপার জায়ান্ট তখন তো মোহনবাগান নামে একটা ক্লাব ছিল, কেন ওই বাগানে গিয়েছিল, এই নিয়ে অনেক কিছু বলতে থাকে, এটা ওটা বলতে থাকে। মানে অনেক মানে ও ছাড়া পৃথিবীর সবাই চেয়েছিল এরকম একটা ব্যাপারও একটা ব্যাখ্যা দিতে থাকে। তো লাস্টে বলো যে আমার যখন চোট লেগে গেছিলো, দেখো আমি তখন বলেছিলাম যে আমি টাকা নেব না, প্রায় 20 লক্ষ টাকা আমি ছেড়ে দিয়েছি, মানে আমি নিতে চাইনি। ইন্টারভিউতে বলেছে, ইন্টারভিউটা ইউটিউবে আছে। তো বলে তারপর আমাকে অনেক দিন বাদে মানে এই যোগাযোগ করেছে সেই মানে বাগানের এক কর্তা যোগাযোগ করে বলছে তুমি তোমার 20 লাখ টাকাটা নিয়ে যাও, কেননা এর থেকেই লোকজন বলছি যে তোমাদের যত মানে পেমেন্ট আছে প্লেয়ারদের বাকি পাওনা গন্ডা সব কিছু মিটিয়ে দাও, আমরা টাকাটা দিচ্ছি, পুরো টাকাটা দিয়ে দিচ্ছি, তো তোমার সব মিটিয়ে দাও। তো তখন মানে নিজে থেকে ফোন করেছে মেহতাবকে, মানে তার আগে মনে ছিল না। মেহতাবকে ফোন করে বলেছে এই বাবু টাকা দিচ্ছে, মানে এটিকে বাবু টাকা দিচ্ছে, তুমি এসে তোমার টাকা নিয়ে যাও। তো মেহতাব তখন নিতে রাজি হয়নি, সেটাই মেহতাব মুখ ফসকে বলে ফেলেছে। এবং ইন্টারভিউয়ার জানে না, মানে ইন্টারভিউ নিচ্ছে, মানে এই টাইম ফ্রেমে কবে, টাইম স্ট্যাম্পে কবে কী ঘটেছে ব্যাপারটা জানেন। এবার আপনার মনে করার চেষ্টা করুন 2019 সালে ঠিক কী ঘটছিল। 2019 সালে মেহতাব তো খেলছিল, কলকাতার দিকটা খুব একটা ভালো খেলতে পারলো না, তারপর মেহতাব বসে গেল, রিটায়ার করলো। ঠিক তখনই মানে সেই মৌসুমে কিন্তু এই বাগানের কোনো স্পন্সার ছিল না, মনে করার চেষ্টা করুন, কোনো স্পন্সার ছিল না। তার আগের মৌসুমে ইস্টবেঙ্গল ফ্যানরা ভিকিরি বলে যাচ্ছে তাই এভাবে অপমান করেছে, মানে যেটা ঠিক নয়। মানে আপনি ভিকিরি বলতে পারবেন না, এইভাবে কাউকে অপমান করতে পারেন না আপনি। মানে কি হয়তো সত্যিকারে ভিকিরি, কিন্তু তা বলে তার মুখের উপর তাকে আপনি কি ওইভাবে এই তুই ভিকিরি বা তুই ভিকিরির ছেলে মেয়ে এগুলো বলতে পারেন, এগুলো অনুচিত, মানে ঠিক নয়, মানে অভদ্রতা। তো ইস্টবেঙ্গল ফ্যানের তার আগের মৌসুমে এরকম মানে
এই অভদ্রতা করেছিল এই মোহনবাগানের সাথে। তো তারপরে মরশুমে আমরা দেখলাম কিন্তু এদের কোনো স্পন্সার নেই, কিন্তু হঠাৎ করে দেখলাম মানে মেহতাবের সঙ্গে তো এরকম ঘটলো। তারপর দেখলাম সব স্পেন থেকে কোচ টোচ চলে এলো, স্পেন থেকে বিদেশি খেলোয়াড় চলে এলো। আর সেই মরশুমে আবার আমাদের আলেহান্দ্রো, মানে ওটা কোয়েসের দ্বিতীয় মরশুম ছিল, সে আবার উল্টো পাল্টা বিদেশি নিয়ে চলে এলো। তারপর তো যাচ্ছে তাইভাবে শুরু হলো আই লিগটা। তারপর আবার দেখলাম বাবাকে নিয়ে এরা চলে এলো, মানে আরও একটা বিদেশি নিয়ে চলে এলো, সে মানে লা লিগা খেলা প্লেয়ারকে নিয়ে চলে এলো। তারপর তো কোভিড জন্য থমকে গেল। তার আগে মোহনবাগান অনেকটা লিড নিয়েছিল। তো তখন অনেক কথা বলতো যে কোথা থেকে এরা এতটা টাকা পেলো। মানে সেই বছর যে আপনি যদি এদের এই টিমের বাজেট দেখেন, ওই কোয়েসের দ্বিতীয় বছর যে বাজেট, তার সমমানের বা তার থেকে তো বেটারই কিছু একটা হবে, মানে বেটার না হলেও সমমানের ছিল। তাহলে টাকাটা এলো কোত্থেকে? ইস্টবেঙ্গলে না কোয়েস যাওয়ার আগেও দ্বিতীয় মৌসুমে টাকাটা দিয়েছিল, কিন্তু এদের ক্ষেত্রেই টাকাটা এলো কোত্থেকে? তো এখন আমরা কিছুটা বুঝতে পারছি। যাক, আমরা কিশমিশে আসি, মানে কোত্থেকে কিশমিশ এসছে, কোত্থেকে 20 লাখ টাকার কিশমিশ অফার করা হয়েছে, আমরা তো বুঝতে পারলাম। এই কিশমিশের প্রথম সিনটা দেখে আমি বুঝেছি যে এই সিনেমাটা বসে বসে দেখা যায় না। আমি এটা ওটা করতে ইস্টবেঙ্গলের এটা ওটা মানে পোস্ট দেখতে দেখছিলাম, মানে বসে বসে দেখা যায় না সিনেমাটা, এতটা অসহ্য একটা সিনেমা। এবং প্রথম সিনটা দেখলে আপনার কী ছিল আপনার বলেই বুঝতে পারবেন কেন এই ধরনের সিনেমা চলা উচিত নয়। মানে প্রথম সিনে এরকম দেখাচ্ছে যে স্পেনে একটা হোটেলে মানে হিরো ঘুমিয়ে আছে। হঠাৎ করে ফোন করেছে, ওর যে মানে বউ ফোন করেছে, ফোন করে বলছে কি তুই এখনও ঘুমিয়ে আছিস, প্লেন ধরবি না? তো তাড়াতাড়ি গেছে, মানে এয়ারপোর্টে গেছে, গিয়ে ডেস্কে গেছে যেখানে আপনার ওই বোর্ডিং পাস দেয়। তো বলছে আমার প্লেন তো বেরিয়ে গেছে। দেখুন আজকের দিনে দাঁড়িয়ে 2024-23 সালে বোধহয় বেরিয়েছে সিনেমাটা, বা 22 আমি জানি না কোন সালে বেরিয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে যে কোনো শিক্ষিত লোক জানে যে একটা প্লেনের মোটামুটি আপনি ইন্টারন্যাশনাল যদি ফ্লাইটেও আবার মানে ওই মানে বার্সেলোনা থেকে আবার ও দোহা যাচ্ছে, মানে তখন কিন্তু মোটামুটি 3 ঘন্টা আগে রিপোর্টিং টাইম, তো অন্তত 2 ঘন্টা আগে একটা রিপোর্টিং টাইম থাকে, মানে মিনিমাম 1 ঘন্টা। তো কেউ প্লেন ছাড়ার টাইমের পরে প্লেন আবার আগে বেরিয়ে যান, এটা আপনার মানে ওই অটো না, মানে প্লেন ছাড়ার টাইমের পরে গিয়ে জিজ্ঞেস করছে আমার প্লেনটার কী খবর। এই ধরনের যখন একটা বেসিক একটা গন্ডগোল থাকে না, তখন বোঝা যায় যে স্ক্রিপ্ট লিখেছে তার মানে বেসিক কোনো লেখাপড়া নেই, মানে পৃথিবী সম্পর্কে কোনো জ্ঞান নেই। যেমন এরকম আরেকটা ব্যাপার আমি আজকে দেখছিলাম, মানে গতকাল থেকে দেখছিলাম যে মানে কুয়েতে নাকি কিছু ভারতীয়দেরকে আটকে রেখে দিয়েছে, মানে তাদের জল খাবার দেওয়া হচ্ছে না, মানে ফ্লাইট ডাইভার্সনের জন্য। তা অনেকে নিয়ে অনেক কিছু রাজনীতি করছে, কেউ যারা মোদির বিপক্ষে মোদিকে গালাগাল দিচ্ছে, আবার যারা মোদির পক্ষে এটা ওটা তারা আবার আমেরিকাকে গালাগাল দিচ্ছে, একে মানে যে পাচ্ছে যাকে গালাগাল দিচ্ছে। তো আমি শুনলাম মানে ওই এক যে প্যাসেঞ্জার যে ওখানে এই মুহূর্তে রয়েছে, সে তার একটা ইন্টারভিউ শুনলাম। ইন্টারভিউ হলো জানে না, সব অশিক্ষিত মাল, তো ওই টাকা নেয়, মানে টাকা নিয়ে রাজনীতি করে, কেউ এ পক্ষ কেউ ও পক্ষ, কারোর মানে প্র্যাকটিক্যাল কোনো লাইফ এক্সপিরিয়েন্স নেই। তো আমি শুনে যেটা বুঝলাম ব্যাপারটা কিছুই না। কি হয়েছে, একটা ফ্লাইট মানে গালফ এয়ারের একটা ফ্লাইট, সে বাহারেন থেকে ফ্লাই করছিল ম্যানচেস্টার মানে ইংল্যান্ডে। তো ফ্লাইটটা ওঠার পরই তার একটা যান্ত্রিক গোলযোগ হয়, তাই সেই ফ্লাইটটা কুয়েতে ল্যান্ড করতে হয়। এবার এখানেই হয়েছে প্রবলেমটা, মানে ভারতের সাথে কুয়েতের কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে ভারতীয়রা কুয়েতে নেমে অনস্পট ভিসা পেয়ে যাবে, বা মানে কুয়েতে ভিসা ছাড়াই যেতে পারে। যেটা ধরুন অনেক শক্তিশালী পাসপোর্ট আছে, তো মানে পৃথিবীর অনেক শক্তিশালী পাসপোর্ট আছে, যার মধ্যে ইউএসের পাসপোর্ট আছে, ইউকের আছে, জাপানের, এরকম প্রচুর শক্তিশালী পাসপোর্ট আছে। শক্তিশালী এই জন্য বলা হয় ডিপ্লোম্যাটিক্যালি ভেরি স্ট্রং, মানে ওই ধরনের পাসপোর্ট থাকলে আপনি প্রচুর দেশে, প্রচুর উন্নত দেশে বা এগিয়ে থাকা দেশে আপনি যেতে পারেন, গিয়ে ইনফ্যাক্ট কাজও করতে পারেন 3 মাস, এরকম একটা ব্যাপার স্যাপার আছে। আমি জাস্ট একটা সহজ করে বলছি। তো তেমনই যারা ইউএস ইউকে, তো তাদের কিন্তু এই ব্যাপারগুলো আছে, মানে ধরুন একটা ইউএস সিটিজেন সে কুয়েতে গিয়ে তার জন্য কোনো ভিসা লাগে না, মানে তার ইউএস পাসপোর্টটা থাকলেই হয়। তো সেই জন্য কী হয়েছে, যেহেতু ফ্লাইটটা কিন্তু কুয়েতে নামার কথা ছিল না, মানে কোনো ট্রানজিটেরও ব্যাপার নেই, ফ্লাইটটা যাচ্ছিল হচ্ছে আপনার বাহরেন থেকে আপনার যাচ্ছিল ইংল্যান্ডে, যান্ত্রিক গোলযোগের জন্য কুয়েতে গেছে ফেসে। তো এবার কুয়েতের যারা ধরুন এয়ারপোর্ট অথরিটি, তারা কী করবে, মানে তাদের তো হাত পা বাঁধা, তারা তো ভারতীয় বা যেই দেশের নাগরিকদের সাথে কুয়েতের ওই ধরনের কূটনৈতিক সম্পর্ক নেই, তারা তো তাদের এয়ারপোর্টের ওই জোনটা পেরোতে দিতে পারছে না। তো
তো সেই জন্য কী হয়েছে, মানে ভারতীয় বা এই ধরনের বিভিন্ন নাগরিক সেই সব দেশের যাদের সাথে ওদের সেই লেভেলে কূটনৈতিক নেই, মানে সমঝোতা নেই, তাদেরকে ওরা এয়ারপোর্টে একটা জায়গাতে লাউঞ্জ ফাউঞ্জে থাকার ব্যবস্থা করে দিয়েছে। এবার এরপর তাদেরকে যদি আপনাকে শহরে ঢোকাতে হয়, হোটেলে রাখতে হয়, সেগুলো আপনার দেশের এম্বাসিকে করতে হবে, মানে ভারতের এম্বাসিকে করতে হবে, কুয়েতের এম্বাসির সাথে কথাবার্তা বলে, সেটা অন্য একটা ব্যাপার। তো তার জন্য আপনি দুমদাম করে মানে প্রধানমন্ত্রীকেও গালাগাল দিতে পারেন না। দেখুন, আমি প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলছি না, মানে প্রধানমন্ত্রী মানে এই ধর্ম ফর্মের ব্যাপারগুলো আমার ভালোও লাগে না। মানে এই ব্যাপারে অন্তত আপনি চোখ কান বুঝে প্রধানমন্ত্রীকে গালাগাল দিতে পারেন না, বা আপনি কুয়েত সরকারকে গালাগাল দিতে পারেন না, বা এয়ারলাইন্সকেও গালাগাল দিতে পারেন না। এটা একটা অদ্ভুত একটা ব্যাপার আছে। এই নিয়ে একটা টম হ্যাঙ্কসের একটা ভালো একটা সিনেমা দেখবেন, মানে নামটা ভুলে যাচ্ছি। ও একটা এয়ারপোর্টে এরকম ট্রানজিটের সময় ওর দেশে হঠাৎ করে একটা অভ্যুত্থান হয়, এবং হঠাৎ করে ওর দেশের মানে আইডেন্টিটি চলে যায়। তো তখন ওই এয়ারপোর্টেই ছিল বহুদিন ধরে। অদ্ভুত ভালো একটা সিনেমা, টম হ্যাঙ্কসের দেখবেন, মানে নামটা মনে পড়ছে না। এরকম একটা সিনেমা দেখেছিলাম। তো যাকে ব্যাপারটা বলা ছিল কিশমিশ ব্যাপারটা একটু জ্ঞানের ব্যাপার। একটু জ্ঞান আমাদের কিন্তু প্রত্যেকটা ব্যাপারে বাড়াতে হবে। এই যে কিভাবে তখন ফান্ডিং হয়েছিল এই বাগানের, এই নিয়ে কিন্তু বহু আগে আমি আমার চ্যাট ফোরামে বা আমার যারা পরিচিত রয়েছে এদের বলেছিলাম যে টাকাটা কোত্থেকে এসেছিল, মানে কে দিয়েছিল টাকাটা, এই তুই তোর এগুলো সব করে নে, তারপর তুই আমার, আমি তোর না তুই আমার, তোর বাগানটা পুরো আমার, তোর যাকে যা পাওনা গন্ডা দেওয়ার আছে বাকি, বিদেশি সব ব্যাপারে দায়িত্ব আমার। ব্যাপারটা কিন্তু এরকম। তো আশা করি ব্যাপারটা বোঝানো গেল। আর ওই কিশমিশে মানে যেরকম বাকি সিনেমা আর বললাম না, দেখুন ভালো সিনেমা বানান, মানে ভাষার তো ঠিক আছে, আপনি যদি একটা ভালো মাকে বারবার হট বলছে, মানে সিনেমাটা যদি দেখেন মানে হচ্ছে মানে মা আমার খুব সেক্সি, মা আমার খুব হট, এরকম বারবার বলে যাচ্ছে। সে আপনার ওই ওর দেবের ওই বউও বলছে, আর ওই দেব নিজেও বলছে। ভাবছে কিছু এরকম কিছু যদি কিছু কুল ওয়ার্ডস ছুড়ে দেওয়া যায় তাহলে সিনেমাটা কুল হয়ে যায়। না, ওটা মনে হয় আপনি অশিক্ষিত। আগে একটা ভালো দেখে একটা সিনেমা বানান। অনেকেই যেমন বলছিল ওই মানে দেবের ওই যে কিডন্যাপ নাকি একটা সিনেমা বেরিয়েছিল, সেটা নাকি নামিয়ে দেওয়া হয়েছে হিন্দি বইয়ের জন্য, কিন্তু ব্যাপারটা কিন্তু আংশিক সত্য। কেননা ওই সময় কিন্তু আমি গিয়ে বহুরূপী সিনেমাটা দেখেছিলাম কলকাতায় গিয়ে, এবং আমি একটা হলে গিয়েছিলাম কিডন্যাপ সিনেমাটা দেখতে, মানে ওটা জগদ্ধাত্রী পুজোর পরে। তো মানে হলে পৌঁছে গিয়ে টিকিট কাটতে যাব, বলে আমরা শো ক্যান্সেল করে দিয়েছি কিডন্যাপের। কি কেন? বলছে না, কোনো নেই, মানে ডিমান্ড নেই। তো এইগুলো কিন্তু মানে পুরোটাও ঠিক নয়। হিন্দি বইয়ের আগ্রাসন এগুলো থাকবে। আপনি আপনার কাজটা ভালো করে করুন। আমার মনে হয় না, ওই যে বললাম বাংলা সিনেমার ইতিহাস দেখবেন, ভালো বাংলা সিনেমা চলেনি এর উদাহরণ কিন্তু খুবই কম। আর প্রচুর বাজে হিন্দি সিনেমা চলেছে, যেখানে লজিকের মা বাপ নেই। ছাড়ুন না, মানে ওই বাজের সঙ্গে তুলনা করবেন। আপনি আপনার কাজটা ভালো করে করুন, মন দিয়ে আপনি বানান, মন দিয়ে আপনি স্ক্রিপ্ট বানান, মন দিয়ে ডিরেকশন দিন, আপনার সিনেমা চলবেই। বাংলাতে না চলুক, ইন্টারন্যাশনালি চলবে। বাজে সিনেমা বানালে ওই মানে ওই তুলনা করতে হবে, ওই বাজেটা চললো, হিন্দি বাজেটা চললো, বাংলা বাজেটা কেন চললো না। সকলে ভালো থাকবেন।